মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন? তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনারা অত্যাচার সহ্য করেছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। এটাকে কেউ অস্বীকার করবে না, আমি অন্তত করব না। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত 8টা মানে আপনারা জানেন হাজির ঠোঁট কাটা শুভজিৎ। আর আজকে শুরুতেই যেটা দেখালাম, যাকে আমরা বলি কোলাজ, কি দেখলেন? খসে পড়ছে মুখোশ, এক এক করে মুখোশ খসে পড়ছে। একেবারেই তাই। মামাটি মানুষ স্লোগান দিয়ে যারা 15 বছর সরকার চালানেন, ক্রমশ তাদের মুখোশ খসে পড়ছে। এখনো যতদিন যাচ্ছে, সময় যাচ্ছে, তাদের মুখোশ খসে পড়ছে। ভাবুন, শহীদ দিবস 21শে জুলাই ঘটা করে পালন হতো, ধুমধাম করে পালন হতো বলছি কনসিয়াসলি, কারণ এবার অন্যরকম সিনারিও দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলোতে আসবো। এই শহীদ দিবসকে সামনে রেখে যারা সহানুভূতি কুড়োলেন, তিনবার যারা ক্ষমতায় এলেন এ রাজ্যে, ক্রমশ তাদের মুখোশ খসে পড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি বলা হয়, তার মুখোশ খুঁসে পড়ছে। মুখোশ খসে পড়ছে না, তার ক্ষেত্রে আমি একটু পাল্টে দিয়ে বলি, একটু অন্যরকম করে বলি, আমি বলছি না, পরিস্থিতি বলছে তার মুখোশ খুলে দেওয়া হচ্ছে, খুলে দিচ্ছেন। আর এখানে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারা খুলে দিচ্ছেন? তার সতীর্থরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড মডেলের বিজ্ঞাপন দেখিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই মডেলেরও মুখোশ খুলে যাচ্ছে। খুলে দিচ্ছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ, ডায়মন্ড হারবারের জনপ্রতিনিধি। তবে আগামীকাল যে 21শে জুলাই, যেটা আজ এই মুহূর্তে উল্লেখ করতেই হবে, তার আগে 21শে জুলাই যে কমিশন, সেই কমিশনের ফাইল খুলে মমতা অভিষেকের মুখোশটা একেবারে টেনে নামিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেলের পর থেকে এটাই সবচেয়ে বড় খবর। আর আপনারা জানেন আমি ঠোঁট কাটা, আজ দিনের সব থেকে বড় খবরের গভীরে যাব, আরও গভীরে যাব। প্রশ্ন রয়েছে, পরিস্থিতি প্রশ্ন তুলছে, যে প্রশ্ন তুলব। বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় বিতর্ক আজ এটাই, শেষমেশ শহীদদেরও ব্যবহার করলেন বহু আন্দোলন থেকে উঠে আসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কমিশন কি রিপোর্ট দিয়েছিল? আজ বিধানসভায় সেই রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানালেন দেখুন এক ঝলকে, তারপর বাকিটায় আসছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি, তিনি বলেছিলেন, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. It is quite apparent why the commission could not take his name or hold Monish Gupta responsible. মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন? তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6
রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। রাইটার্স বিল্ডিং এ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ প্রকৃত সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। খেয়াল করলেন, পয়েন্টগুলো খেয়াল করলেন। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন, অথচ 44 জনকে ডাকা হলেও সাক্ষী হিসেবে মমতাকে কমিশন ডাকেইনি। বলুন, এটা সন্দেহজনক নয়? তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশে গুলি চলেছিল, এটা পুরনো খবর। তাকেই মন্ত্রী বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের সঙ্গী পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এই লিখিত বয়ানি পাঠিয়েছিলেন কমিশনকে। আজ যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পড়ে শোনালেন, কমিশন যা যা তথ্য চেয়েছিল বেশিরভাগ নথি রাইটার্স থেকে দেওয়া হয়নি, মানে মমতার সরকার দেয়নি, আর তার জন্য শাস্তির সুপারিশ করেছিল কমিশন। সে কথাও মমতা সরকার কানে তোলেনি, মানে পাত্তা দেয়নি। ভাবুন, এই নাকি শহীদ প্রেম, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা, এই তার নমুনা। কমিশনের পর্যবেক্ষণ, রাইটার্স আক্রমণের আশঙ্কা সেটা কাল্পনিক ছিল, গুলি চালানোর প্রয়োজন ছিল না। এখানেই প্রশ্ন, তাহলে গুলি কেন চলল? এখানেই প্রশ্ন আবারও তুললাম আমি, ঠোঁটকাটায় প্রশ্ন, গুলি তাহলে কেন সেদিন ছোড়া হয়েছিল? ঠিক তারপরে যে প্রশ্নটা আসবে, কোনো বৃহত্তর ষড়যন্ত্রের স্বার্থে কি? কোট আনকোট শহীদ প্রেমের সবচেয়ে বড় নজির কি জানেন? কমিশনের সুপারিশ না মেনে নামমাত্র ক্ষতিপূরণ তৃণমূল সরকার দেয়, নামমাত্র ক্ষতিপূরণ। আর যাদের সামনে রেখে শহীদ দিবসের নামে তৃণমূলের এই বার্ষিক বিজয় উৎসব চলতো, তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করলেন। ওই যে শুরুতে বললাম, একে একে মুখোশ খসে পড়ছে। কি এই ঘটনা আরও একবার মুখোশ টেনে নামিয়ে দিল না? মদন মিত্রের মুখ না মুখোশ সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না ঠিকই, তবে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। আগামীকাল 21শে জুলাই, ঠিক তার আগে এমন একটা বিস্ফোরক তথ্য সামনে চলে এলো। এমনিতে 21শে জুলাই নিয়ে আপনারা জানেন যে তিনটে ভাগ হয়ে গেছে তৃণমূলের। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে, যে দলে মদন মিত্র রয়েছেন। অন্যদিকে তারামণ্ডল, মানে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা তৃণমূল। দিল্লির রাজঘাটে কাকুলিদের এনসিপিআই, সবাই শহীদ দিবস পালন করবেন আগামীকাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শহীদ পরিবার, মানে শহীদ পরিবারের যারা সদস্য, তাঁরা কোথায় যাবেন? আর একটু ডিটেলে প্রশ্নটা করি, আর একটু ডাইরেক্টলি প্রশ্নটা করি, তারা কি আদৌ এই তিনটে শহীদ দিবস পালন অনুষ্ঠানের একটাতেও যাবেন? একদিন আগে তাৎপর্যপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, শহীদ পরিবারদের নতুন করে এফআইআর করার সুযোগ দেবে সরকার, মানে বর্তমান বিজেপি সরকার। কমিশনের সুপারিশ অনুযায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণও দেওয়া হবে। সঙ্গে তিনি আরও একটা কথা বলেছিলেন, পিসিআরকে বলবো একবার শোনাতে।
আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। কি বলছে মমতা তৃণমূল? মানে আদৌ মমতা তৃণমূলের কিছু বলার আছে কি? আসুন শুনি। মদন মিত্র যে ভাষায় ভিডিওটি করেছেন এটা খুব দুর্ভাগ্যজনক। তার কারণ হচ্ছে মদন মিত্র তিনি কদিন আগে পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন। তিনি এই চাটন শিবিরকে কী বলে গালাগালি করেছেন সবাই দেখেছেন। এখন একটি ইডির চিঠি, তার স্ত্রীকে তলব করে ইডির চিঠি গেল, তার পুত্রদের ইডির চিঠি গেল, আর তারপর থেকে তার শিবির অবস্থান এবং ভাষা সেগুলো সমস্ত পাল্টে গেল। শুরুতেই আপনাদের বলেছিলাম মুখোশ খসে পড়ছে। মমতা কি করেছেন? মুখ্যমন্ত্রী ফাইল সামনে এনে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, মানে সেটা দেখিয়ে দিয়েছেন। অভিষেক কি করছেন? বিস্ফোরক দাবি করেছেন মদন মিত্র। অভিষেকের দীর্ঘদিনের সতীর্থ কাল রাতে ফেসবুক লাইভে মদন বলেই দিলেন, অভিষেক আপনি তো মার্ডারার। অভিষেক আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। এ তো গেল গতকাল রাতের কথা। রাত পেরিয়ে দিন হয়েছে, তাও মদন মিত্রের বয়ান কিন্তু বদলায়নি। আজ তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। তৃণমূলের প্রতীকে বিধায়ক জয়ী হয়েছেন, খোলাখুলি খুনের চক্রান্তের অভিযোগ করে ফেললেন মদন মিত্র। কি বললেন আসুন একটু ডিটেইলে শুনি। এই প্রথম আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে। কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার। মদন মুখোশ পরে রয়েছেন, তীর্যকেই আক্রমণ করেছেন আবার কুণাল ঘোষ। শোনাবো তিনি কি বলছেন। মদন মিত্র যে ভাষায় ভিডিওটি করেছেন এটা খুব দুর্ভাগ্যজনক। তার কারণ হচ্ছে মদন মিত্র তিনি কদিন আগে পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন। তিনি এই চাটন শিবিরকে কী বলে গালাগালি করেছেন সবাই দেখেছেন। এখন একটি ইডির চিঠি, তার স্ত্রীকে তলব করে ইডির চিঠি গেল, তার পুত্রদের ইডির চিঠি গেল, আর তারপর থেকে তার শিবির অবস্থান এবং ভাষা সেগুলো সমস্ত পাল্টে গেল। আসলে বিষয়টা কি জানেন? বিষয়টা হলো কোনটা মুখ কোনটা মুখোশ সেটা বোঝা বেশ দুষ্কর, বেশ মুশকিল। ডায়মন্ড মডেল নিয়ে কত প্রচার। আজ বিধানসভায় দাঁড়িয়ে অভিষেকের মুখোশ খুলে দিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার। শুনুন কি বলছেন তিনি। আপনারা মিথ্যে কথা বলছেন আর আমরা সব সত্যি কথা বলছি তা নয়। আপনারা অত্যাচার সহ্য করেছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। এটা তো কেউ অস্বীকার করবে না, আমি অন্তত করব না। অন্যদিকে আজ দিনভর দিল্লির ছবিটাও একবার দেখাবো, তার কারণ সেখানে ধুমধুমার পরিস্থিতি হয় আজকে দিল্লিতে। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে পরিস্থিতি কি আকার নেয় এই ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী। আপনাদের আলাদা আলাদা 6টি ভিজুয়াল এই মুহূর্তে দেখাচ্ছি। এই 6টি ভিজুয়াল একসঙ্গে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে কি পরিস্থিতির সৃষ্টি হয়। ককরোচ জনতা পার্টির সদস্য সমর্থকরা সংসদ অভিযানে নামতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। রাজপথে বিক্ষোভের ঝড় ওঠে, পুলিশের তরফে লাঠি চার্জ করা হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে।
বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে হিমশিম খেতে হয়। বিরোধী নেতা নেত্রীরাও পথে নেমেছিলেন। বিক্ষোভের জেরে একটা সময় বন্ধ করে দেওয়া হয়েছিল পার্লামেন্টের মেন গেট। চরম টানাপোড়েনের মধ্যে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে সরকার। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার তরফ থেকে ইতিবাচক আশ্বাস মেলে। এরপরই দিনের শেষে 23 দিন পর অনশন প্রত্যাহার শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের। জেপি নাড্ডার সঙ্গে আজ কংগ্রেস জনতা পার্টির বৈঠক হয়, তাদের সদস্যদের বৈঠক হয়। সেখানে আশ্বাস মিলেছে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। অন্ততপক্ষে সরকারের তরফ থেকে সময় চাওয়া হয়েছে পরিস্থিতি এবং তাদের শর্ত খতিয়ে দেখার। जब जब जनता की आवाज दबाई जाएगी तब तक जनता रोड पे उतरेगा। हमारी मांग एक ही है कि हमारे सब पूरे भारत के स्टूडेंट लोग को इंसाफ मिलना चाहिए। बस हमारी यही मांग है। हम साइलेंट प्रोटेस्ट कर रहे हैं, जितना हो सके लोग ज्यादा अफरा तफरी ना करे, एक साइलेंट प्रोटेस्ट की तरह करे ताकि लोग अच्छे से आए और अच्छे पे जाए। अगर सरकार होती तो सुनती, बच्चों की बात सुनती। और नीट एग्जामिनेशन अगर हुआ है और उसमें अगर ये धांधली हुई है तो उसका जिम्मेदार कौन है? क्रेडिबिलिटी किसकी है? किसको ये तैयारी करनी थी? आप विश्व गुरु बनना चाहते हैं दुनिया में, आप कह रहे हैं अमृत काल है, लेकिन आपके मंत्री आप नहीं हटा पा रहे हैं। और आपके यूपी के मुख्यमंत्री ने आपके दिल्ली के ऊपर आरोप लगा दिया। कौन जिम्मेदार है इसके लिए? नीट आप एग्जामिनेशन नहीं करा रहे हो, एग्जामिनेशन कराया उसके बाद भी शिकायतें हैं, तो आप क्या किस दिशा में देश को ले जाना चाहते हो? की कोशिश है कि बच्चों की आवाज़ उठे ना, लेकिन ये देश का आंदोलन बन चुका है। ये किसी एक आदमी का आंदोलन नहीं है, ये किसी पार्टी का आंदोलन नहीं है। ये देश के करोड़ों बच्चे जो एग्ज़ाम देते हैं, जो पढ़ते हैं मेहनत करके, उनके साथ जो धर्मेंद्र प्रधान जी धोखा कर रहे हैं, पेपर माफिया के हाथों में मोदी सरकार चल रही है, ये उसके खिलाफ आंदोलन है। हम सब कह रहे हैं डिस्कस करो, एजुकेशन पॉलिसी में प्रॉब्लम्स हैं, बड़े बड़े इश्यूज हैं, आप डिस्कस करने के लिए राजी नहीं है और बच्चों पे आप टीयर गैस कर रहे हो और उनकी पिटाई कर रहे हो। किस लिए? बच्चे हैं हमारे।